রোমানিয়ার গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে সেই শত শত বছরের পুরনো অ্যাবে, এক নিঃসঙ্গ পরিত্যক্ত ধর্মীয় স্থাপনা। তার পাথরের গায়ে জমে থাকা শ্যাওলা আর ফাটলগুলো যেন বলে দিচ্ছে এখানে অনেক কিছু ঘটেছে, যেগুলো চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। দেয়াল জুড়ে ঝুলে থাকা পুরনো কুরুশগুলো অদ্ভুতভাবে কাঁপছে। বাতাসটা ভারী, এমন ভারী যেন শ্বাস নিতেও ভয় করে। দূরে কোথাও একটা ঘণ্টার শব্দ শোনা যায়, ধ্বনিটা যেন সময়কে থামিয়ে দিয়েছে। আর সেই রাতেই অ্যাবের ভেতরে এক অন্ধকার করিডোরে ধীরে ধীরে হেঁটে চলেছে দুইজন নান। তাদের মুখ ঢাকা, হাতে প্রার্থনার মালা, কিন্তু তাদের চোখে আতঙ্ক, এক নিঃশব্দ আতঙ্ক, যেন কেউ তার পেছনেই আছে, নিঃশ্বাস নিচ্ছে ঘাড়ের ওপরে। ঠিক সেই মুহূর্তেই এক বিকট আর্তনাদ, আর এরপরেই এক ঝাঁপ। নানের আত্মহত্যায় নিন্দার ঝড়, কিন্তু সেই জায়গা জুড়ে কিছু অলৌকিকতার উপস্থিতি টের পাওয়ায় একজন প্রিস্ট আর একজন সিস্টারকে ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয় রোমানিয়াতে, এবং সেখান থেকেই শুরু হয় তাদের অন্ধকারের উদ্দেশ্যে পদযাত্রা। এক কনভেন্টে, যেটা ঈশ্বরের উপাসনার স্থান নয় বরং শয়তানের বাসস্থান। দি কনজিউরিং ইউনিভার্সের ৪র্থতম মুভি দ্য নান। সাথে আছি আমি ইমন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। আশা করি শেষ অবধি থাকবে, কেননা মুভি শেষে কিছু অজানা তথ্য রয়েছে। তো ঘটনা শুরু করা যাক। এই ঘটনার সূত্রপাত ১৯৫২ সাল থেকে। রোমানিয়ার সেন্ট কার্টার এক অ্যাবি। সেদিনের রাতটা ঘন কুয়াশার আবরণে এক গা ছমছমে পরিবেশ। কনভেন্টের ভেতরে এক পরিত্যক্ত গোপন পথে এগিয়ে চলল দুইজন নান, জেসিকা এবং ভিক্টোরিয়া। তারা কোনো এক বিষয় নিয়ে খুবই চিন্তিত, তাই সংশোধনের জন্যই এখানে আসা। হাঁটতে হাঁটতে এক কক্ষের কাছে এসে পৌঁছায়। দরজায় স্পষ্ট রোমানিয়ান ভাষায় লেখা ফিনিথিক দিউ, যার অর্থ ঈশ্বরের সঙ্গ এই পর্যন্তই। সিস্টার জেসিকা ভিক্টোরিয়াকে বাহিরে প্রার্থনা করতে বলে ভেতরে প্রবেশ করে, এবং কিছুক্ষণের মধ্যেই এক বিকট চিৎকার। রক্তাক্ত অবস্থায় জেসিকা বাহিরে এসে ভিক্টোরিয়ার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল, তুমি জানো কি করতে হবে, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দাও। এই শয়তান পৃথিবীতে আসতে চায়, এবং এর জন্য তার একটা শরীর প্রয়োজন। এটা কোনো মতেই হতে দেওয়া যাবে না, না হয় সব শেষ। কথাটা বলতেই তাকে কোনো এক অজানা শক্তি ভেতরে টেনে নিয়ে যায়। চার্চের সেই হোলি ক্রস উল্টো হয়ে যায় এবং তাতে আগুন লেগে যায়। ভিক্টোরিয়া এতটাই ভয় পেয়ে যায়, যার ফলে সে গেটটা লাগাতে পারেনি। তার এই ভুল এবং শয়তান যেন তার দেহে প্রবেশ করতে না পারে, এই ভেবে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, এবং দেখা যায় নানদের পোশাকে সেই শয়তানকে। সকাল হতেই ডেলিভারি দিতে আসা এক যুবক অ্যাবের বাহিরে নানের ঝুলন্ত দেহ দেখতে পায়। নানের এই আত্মহত্যার ঘটনা গ্রামে এবং শহরে নিন্দার ঝড় ওঠায়। ভ্যাটিকানের প্রিস্টরা বেশ চিন্তিত, কেননা নানের আত্মহত্যায় মানুষদের চার্চ থেকে বিশ্বাস হারিয়ে যাবে। উচ্চপদস্থ বিশপ, যিনি ভ্যাটিকানের গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মকর্তাদের মধ্যে একজন, সে এই ঘটনার তদন্তের জন্য ফাদার বার্গকে ডেকে আনে। তাদের কাছে এই নানের আত্মহত্যার ঘটনাটা বেশ সন্দেহজনক, কারণ সেই পরিত্যক্ত অ্যাবি নিয়ে লোকালসদের মাঝে অনেক গুজব ছড়িয়ে আছে। এই তদন্তের জন্য তার একজন মেয়ে দরকার, কারণ কনভেন্টের ভেতরে ছেলেদের প্রবেশ নিষেধ। তাই বিশপ তাকে একজন সিস্টারকে সাথে করে নিয়ে যেতে বলে, যার নাম আইরিন। এখনও অবধি সে সন্ন্যাসী হওয়ার শপথ গ্রহণ করেনি। ফাদার বার্গ রোম থেকে চলে যায় লন্ডনের এক মনেস্টারিতে। সেখানে সিস্টার আইরিনের সাথে সেন্ট কার্টার সেই অ্যাবির বিষয়ে কথা হয়। তবে জানা যায় এই কনভেন্ট সম্পর্কে সে নাকি কিছু জানে না। তবুও তাকে নিয়ে রওনা হয় রোমানিয়াতে। আজ সকাল সকাল দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে সেই ডেলিভারি বয়ের। গেট খুলতেই ফাদার বার্গ আর সিস্টার আইরিনকে দেখতে পায়। সুন্দরী মেয়ে দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায়। শুরু হয় ফ্লার্টিং। তার নাম জানতে চাইলে সে জানায় তাকে ভালোবেসে লোকেরা ফ্রেঞ্চি বলে ডাকে। ফাদার বার্গ সোজা কথায় আসে যে তারা চার্চ থেকে এসেছে এবং এই অ্যাবির ব্যাপারে জানতে চাচ্ছে। ইনি হচ্ছেন সিস্টার আইরিন। সে যে একজন সিস্টার তা জানতে পেরে তার ব্যবহারের কারণে একটু লজ্জায় পড়ে যায়।
ফ্রেঞ্চির কাছ থেকে জানতে পারে সেই অ্যাবের জন্য কাজ করে। সাধারণত প্রতিদিনের মতোই সে নিত্যদিনের খাদ্য সামগ্রী ডেলিভারি করতে গিয়ে এই ঘটনার সাক্ষী হয়। ফাদার বার্গ সেখানে যেতে চাইলে সে জানায় এই গ্রামে অ্যাবির নাম কেউ শুনতেও চায় না। কয়েক দশক ধরে এই অ্যাবির সাথে গ্রামের মানুষের কোনো সম্পর্ক নেই। অ্যাবির নাম শুনতেই থুতু নিক্ষেপ করে। তবে এখন তাদের সেখানে কে নিয়ে যাবে? সিস্টার আইরিন অনেক রিকোয়েস্ট করাতে সে রাজি হয়ে যায়। ফ্রেঞ্চিও আর না করতে পারে না। রওনা হয় রোমানিয়ার সেই কনভেন্টের উদ্দেশ্যে এক অন্ধকারের যাত্রায়। তাদের যাত্রা শুরু হয় ঘোড়ার ঠকঠক শব্দে এক শান্ত কুয়াশা মোড়ানো ভোরে। রোমানিয়ার দুর্গম এক পাহাড়ি অঞ্চল, যেখানে সূর্যের আলো খুব একটা ঢোকে না, আর পথ যেন অজানার দিকে নিয়ে যায়। চারিদিকে অরণ্যের গা, ছমছমে নীরবতা। যাত্রার সঙ্গে সঙ্গে আবহাওয়া যেন অস্থির হয়ে ওঠে, আর এক অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন বারবার মনে করিয়ে দেয় এই পথ মোটেও স্বস্তির নয়, বরং এক অজানা শক্তির সাথে সাক্ষাৎ। পথে ফ্রেঞ্চির সম্পর্কে জানা যায় সে ফ্রেঞ্চ এবং ক্যানাডিয়ান মিক্স। তার পরিবার এখানে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বর্ণের খোঁজে। এরপর ফ্রান্সে আর ফিরে যাওয়া হয়নি। এখানেই এই কনভেন্টের হয়ে টুকটাক কাজ করে। দীর্ঘ যাত্রা শেষে তারা কনভেন্টের কিছুটা দূরেই নেমে পড়ে, কেননা সেখানে কোনো পশু অবধি যেতে চায় না। চার্চ থেকে আদেশ এই জায়গাটা এখনো পবিত্র আছে কিনা তা দেখতে। তবে ফ্রেঞ্চি জানায়, আমার কাছে শোনেন, এই জায়গাটা অপবিত্র, এতটাই অপবিত্র যে গ্রাম থেকে কয়েকজন মহিলা এবং অসংখ্য শিশু এই কনভেন্টের এখান থেকে নিখোঁজ হয়েছে, এবং এরপর থেকে গ্রামের সবাই এই কনভেন্টের নাম শুনতেই থুতু নিক্ষেপ করে। তাছাড়া লোকমুখে শোনা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বোমা নিক্ষেপের কারণে প্রায় কয়েকদিন যাবৎ এই কনভেন্টের জমি অস্বাভাবিকভাবে কাঁপছিল। তবে আমার মনে হয় এই কনভেন্টের বাইরে এই ক্রসগুলো শয়তানকে ভেতরে আটকে রেখেছে, না হয় কবেই বেরিয়ে যেত। তাছাড়া গত কয়েক বছর ধরে এখানে ডেলিভারির কাজ করছি, আজও অবধি এখানে কোনো নানকে দেখিনি, কিন্তু এই প্রথমবার কাউকে দেখলাম। বার্গ বলে, ওই লাশটা কোথায় রেখেছো তুমি? ফ্রেঞ্চি জানায়, ডেড বডিটা আইস হাউসে রেখে দিয়েছি। তবে সেখানে যাওয়ার পরে ফ্রেঞ্চি কিছুটা ভয় পেয়ে যায়, কারণ এই ডেড বডিটা সে শুইয়ে রেখেছিল, কিন্তু এখন এসে দেখছে তা বসে আছে। এরই সাথে মনে হলো পাশ দিয়ে কেউ হেঁটে গেল। বার্গ তা খেয়াল করলেও পাত্তা দেয় না। ভিক্টোরিয়ার ডেড বডি থেকে একটা চাবি পায়, সেটা রেখে তাকে কবরস্থ করে ফেলে। নজর যায় কবরের পাশে বেল লাগানো। জানা যায় এই প্রথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেই শুরু, কেননা গণকবর দেওয়ার ফলে মাঝে মধ্যে ভুলবশত জীবিতদের কবর দেওয়া হতো। তাই লাশের সাথে বেলটা বেঁধে কবর দেওয়া হতো, যেন জীবিত থাকলে বেল বেজে ওঠে। তারা সেই আত্মহত্যার ঘটনাস্থলে গেলে দেখতে পায় রক্তটা এখনো সতেজ, অথচ মৃত্যু হয়েছে আরও কয়েকদিন আগেই। কনভেন্টের ভেতরে প্রবেশ করলে আইরিন এক কালো পোশাক পরিহিত মহিলাকে দেখতে পায়। রাগী স্বরে বলে উঠল, তোমরা কেন এসেছো এখানে? সে তার কাছে পরিচয় দেয়, আমি অ্যান্থনি বার্গ, আর ইনি হচ্ছেন সিস্টার আইরিন। সেই মহিলা জানায় উনি মাদার সুপিরিয়র, মানে এই কনভেন্টের হেড। তবে চমকে দিয়ে সে আইরিনকে উদ্দেশ্য করে বলে, তুমি কেন এসেছো এখানে, যে কিনা এখনো অবধি শপথ পর্যন্ত গ্রহণ করেনি। ফাদার বার্গ জানায় যে কিছুদিন আগে এখানে একজন নানের আত্মহত্যায় ভ্যাটিকানের প্রিস্টরা বেশ চিন্তিত, তাই আমাদের এখানে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মাদার সুপিরিয়র তা জানে না। তাই ফ্রেঞ্চি তাকে বলে, বাইরে আমরা তার মৃতদেহ পেয়েছিলাম। কিন্তু আগ বাড়িয়ে মাদার সুপিরিয়র জানায়, তো কাকে জিজ্ঞেস করে এই নানকে কবর দিয়েছ? তার এই রাগান্বিত মেজাজ দেখে বার্গ ফ্রেঞ্চিকে একটু বাইরে যেতে বলে। সে জানায়, আজকে কোনো কথা বলতে পারবো না, প্রেয়ার্সের সময় হয়ে যাচ্ছে। তোমাদের যাবতীয় সব প্রশ্নের উত্তর তোমরা কালকে পেয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই গেট বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো অনেকের হয়তো অ্যাবি অথবা কনভেন্ট শব্দ নিয়ে সমস্যা হচ্ছে। অ্যাবি আর কনভেন্ট একই শব্দ। অ্যাবি হচ্ছে যেখানে নানরা থাকে এবং এখানে বাইরের লোক প্রবেশ নিষেধ, সে হোক মেয়ে অথবা ছেলে। একমাত্র যারা ঈশ্বরের রাস্তায় সারা জীবনের জন্য সংসার, সম্পত্তি, দুনিয়াবি চাহিদা আর পরিবার ছেড়ে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করে শপথ গ্রহণ করে, তারাই এখানে আসতে পারবে। তবে মাদার সুপিরিয়র তাদের জানায় অ্যাবির মধ্যেই একটা লজ আছে, আজকের রাতটা তোমরা সেখানেই কাটাতে পারো। তারা সেই লজে গিয়ে পৌঁছায় এবং ফ্রেঞ্চিকে বলে, তোমার গ্রামে যেতে বেশ দেরি হয়ে যাবে, রাস্তাও বেশি একটা নিরাপদ নয়, এর চেয়ে ভালো তুমি এখনই রওনা হও। এই কনকনে শীতের রাতে হ্যারিকেন নিয়ে গন্তব্যে এগিয়ে চলল ফ্রেঞ্চি।
নজর কাড়ল এই ঘন কুয়াশার মাঝে এক নানকে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে। এই, ওখানে কে? কোনো সাড়া নেই। একটু কাছে পৌঁছাতেই লক্ষ্য করে সেই নান ফাঁস দেওয়ার দড়ি নিয়ে হেঁটে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই হাওয়ায় বিলীন হয়ে যায়। ঠান্ডায় নিঃশ্বাস ভারী হয়ে আসে এবং ভেতরে ভয় প্রবেশ করে। মনকে বোঝাতে পারছে না যে এটা কি অতিপ্রাকৃত বিষয় নাকি আবারও কোনো নানের আত্মহত্যা হবে। তাকে বাঁচানোর জন্যই সে হ্যারিকেনের এই নিভু নিভু আলোয় খুঁজছে। কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যেই ফাঁস দিয়ে কোনো এক অবয়ব তার উপর ঝুলে পড়ে। হ্যারিকেন নিয়ে কোনো মতে প্রাণপণে সেখান থেকে পালাতেই যাবে, ঠিক সামনেই নজর যায় সেই অবয়ব দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই সে উধাও। সে সুরক্ষার জন্য কবর থেকে একটা হোলি ক্রস উঠিয়ে নেয়। অন্যদিকে লজে আইরিন একটা ফটো দেখতে পায়, যেখানে সিস্টার শার্লেটকে দেখা যায়। ডিনারে বসলে ফাদার বার্কের সাথে তার কথা বলতে বলতে উঠে আসে কিছু অজানা তথ্য। আইরিন জানায় সে প্রায়ই উদ্ভট স্বপ্ন দেখে, যা খুবই ভয়ানক। কিন্তু স্বপ্নের শেষ মুহূর্তে সে মাদার ম্যারিকে দেখতে পেত এবং স্বপ্নের মধ্যেই সে বারবার একই কথা বলে, মাদার ম্যারি আমাকে সঠিক পথ দেখাবেন। বিষয়টা ঐশ্বরিক হওয়াতে কনভেন্টের সবাই আস্তে আস্তে এই বিষয়টা জানতে লাগলো এবং এই স্বপ্নের কথা বিশপও জানে। হয়তো এই কারণেই আমাকে সে এখানে পাঠিয়েছে। তার এই কথা শুনতে পেয়ে বার্কের অতীতের কথা মনে পড়ে যায়। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের ঘটনা। তখন আমি লিয়ন শহরে প্রিস্টের দায়িত্বে ছিলাম। তোমার মতোই একটা ছেলে দুঃস্বপ্ন দেখত, কিন্তু তার দুঃস্বপ্ন ছিল অন্য রকমের। তার ভেতরে এক অপশক্তির প্রভাব ছিল। ছেলেটার নাম ছিল ড্যানিয়েল। চার্চ থেকে অনুমতি পাওয়ার পর আমি তার উপর এক্সোরসিজম করা শুরু করি, কিন্তু আমার ইচ্ছে ছিল না তার উপর এক্সোরসিজম করার। কেননা তাকে শয়তান এমনভাবে বশ করে ফেলেছিল যে ভারী মাত্রায় এক্সোরসিজম করার ফলেই ছোট বাচ্চাটা তা আর নিতে পারেনি। সে কিছুদিন পরেই মারা যায়। আমার এই ভুলের কারণে এই আফসোসটা এখনো অবধি আমাকে ভেতর থেকে কুরে কুরে খায়। সেদিন রাতে বার্ক ঘুমন্ত অবস্থায় বাড়িতে কারো পায়ের শব্দ অনুভব করে। এর উৎস খুঁজতে খুঁজতে বাহিরে পৌঁছালে দেখতে পায় একটা ছোট বাচ্চাকে। দেখে তার কাছে কিছুটা চেনা চেনা লাগছিল, তাই তার পিছু নিতে শুরু করে। হাঁটতে হাঁটতে চলে যায় কবরস্থানের কাছে। দেখতে পারে ছেলেটা অস্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে গা গলাচ্ছে। ছেলেটা আর কেউই নয় বরং ড্যানিয়েল, যে কয়েক বছর আগে এক্সোরসিজমে মারা গেছে। তার কাছাকাছি যেতেই এক অলৌকিক কাণ্ড। তার মুখ থেকে এক সাপ বেরিয়ে বার্ককে ধাওয়া করলে সে কফিনের মধ্যে পড়ে যায়। বার্ক এখন বন্দি কফিনে। আগে থেকে এই সমাধিতে তার নাম লেখা। তার চিৎকার কেউই শুনতে পাচ্ছে না। নিঝুম রাতে কবর থেকে শুধু কেবল বেলের শব্দই শোনা যাচ্ছে। এক দমকা হওয়ায় আইরিনের ঘুম ভাঙে। বাহির থেকে কিছু একটা শব্দ পাওয়াতে উঠে হ্যারিকেনে আগুন জ্বালিয়েই খোঁজ করতে শুরু করে। কোনো অজানা শক্তি তার পিছু করছে। হাঁটতে হাঁটতে কনভেন্ট থেকে বাইরে এসে চলে যায় চার্চে, যেখানে অনেক নান এই গভীর রাতে প্রার্থনা করছে। নজরে পড়ে এক ছায়া, ক্রমশই বড় থেকে ছোট হতে লাগলো। আইরিন কিছুটা বুঝে ওঠার আগেই তখন আয়নায় তাকায়। তার সামনে চেহারাবিহীন এক নান, কিন্তু পেছনে ঘুরতেই সেখানে কেউ নেই। এরপর আইরিন খুবই সাহসী। এইসবে তোয়াক্কা না করে সে বাইরে চলে আসে। হঠাৎ বাতাসে ভেসে আসা বার্কের আর্তনাদ শুনতে পায়। যখন কবরস্থানে গিয়ে পৌঁছায়, সেই শয়তান আইরিনকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কবর থেকে বেলের শব্দ আসছে ঠিকই, কিন্তু সবগুলো থেকে এখন কোনটাতে বার্ক রয়েছে সে বুঝে উঠতে পারে না। আইরিন শুরু থেকেই বলেছিল সে স্বপ্ন দেখত যে মাদার ম্যারি তাকে সাহায্য করে। সে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে আধ্যাত্মিক অনুভূতির জন্য ফাদার বার্কের কবরের সন্ধান পায়। কিন্তু হাতে বেশি সময় নেই। বার্ক কফিনের ভেতর থেকে বেল বাজাচ্ছে, কিন্তু এই কফিনে সে একা নয় বরং এক মৃত লাশ, যে তাকে শেষ করতে চাচ্ছে। সঠিক সময়ে আইরিন তাকে সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। কবর থেকে উঠতেই সেই কঙ্কালের সাথে কিছু বই দেখতে পায়। বার্ক সেই বইগুলো সাথে করে নিয়ে চলে আসে। পরদিন তারা চলে যায় কনভেন্টে। তবে লক্ষণীয় বিষয়, সদর দরজার সামনে আজকেও রক্তগুলো টাটকা, এরই সাথে গতকালের চেয়েও বেশি। ভেতরে প্রবেশ করে কনভেন্টের দরজার সামনে দাঁড়িয়ে বার্ক মাদার সুপিরিয়রের কাছে জিজ্ঞেস করছে, আজকে কি জিজ্ঞাসাবাদ করা যাবে?
সাথে সাথেই দরজা খুলে গেল এবং আইরিনকে সিস্টার ভিক্টোরিয়ার ডেড বডি থেকে পাওয়া চাবি দিয়ে সতর্ক থাকতে বলে এবং তাকে ভেতরে যেতে বলে। সিস্টার আইরিন প্রথমবারের মতো সেই পুরনো কনভেন্টের ভেতরে পা রাখে। প্রাচীন দেয়াল জোড়া যেন ইতিহাসের ভারে